এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি এবং অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপ পরীক্ষা 2023 সালে আসা এই প্রশ্নটি ইংরেজি অংশের প্রশ্ন সমাধান করব, পাশাপাশি বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে আমি দেখানোর চেষ্টা করব কোন কোন অধ্যায়গুলো আমাদের বিগত সালের জন্য প্রশ্নগুলো থেকে রেফার করা হচ্ছে, যে কোন কোন অধ্যায়গুলো আমরা পড়ব এবং কোন কোন অধ্যায়গুলো না পড়লেও হবে। তো সেই সাজেশনটা পুরো ক্লাসটা আমরা দেখার চেষ্টা করব। তো চলে আসেন আমাদের আজকের আলোচনা প্রথম অংশেই। আর আমি আছি আপনাদের সাথে বরাবরের মতো আলিম স্যার, রাইটার, এক্সপার্ট ইংলিশ। তো অনেকের কাছে এই বইটা আছে অলরেডি, তো যাদের কাছে নাই তারা এই বইটা সাথে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এখান থেকে আলোচনাগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করি। তো চলুন আজকের আলোচনায় এক নজরে গবেষণাটা এখান থেকে একটু দেখে নিচ্ছি এবং এই গবেষণাটা লাস্টে আরেকবার দেখাবো এবং এই গবেষণা অনুযায়ী আমি কোশ্চেনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, চলে আসেন। এক নম্বর প্রশ্ন, নাউন থেকে একটা প্রশ্ন আসছে, নাউন থেকে, নাউন। ঠিক আছে, ফাতেমা বলছেন হচ্ছে ফাতেমা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আচ্ছা, আজাদুল বলছেন ডান, রাইট। নাউন থেকে একটা প্রশ্ন আসছে। তো চলছে প্রাইমারি পরীক্ষা প্রথম ধাপে আসা 2023 সালের প্রশ্ন বিশ্লেষণ। শুধু সমাধান নয়, বিশ্লেষণ করছি যাতে করে আপনি বুঝতে পারেন কি পড়বেন আর কি বাদ দিবেন, রাইট। প্রথমে আমরা দেখছি নাউন অধ্যায় থেকে একটা কোশ্চেন আসছে। কোন অধ্যায় থেকে ভাই? নাউন অধ্যায় থেকে। সো বলেন তো এখানে অ্যান্সারটা কি হবে? হয়তো অ্যান্সারগুলো আপনি জানবেন, একই সাথে এই 20টা প্রশ্ন যারা প্রাইমারি পরীক্ষা দিবেন সামনে মডেল টেস্ট হিসাবে গ্রহণ করেন। যে আজকের এই 20টা প্রশ্নে দেখেন না আপনি কত পাচ্ছেন, 20টা প্রশ্নে দেখেন না কত পাচ্ছেন, সেটা একটু নিজেকে জাজ করার সুযোগ দেন। ঠিক আছে, সো এক নম্বর অ্যান্সারটা হচ্ছে কাইন্ডনেস, এটার বাংলা হচ্ছে দয়া, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখন আপনি বলবেন যে এই একটা প্রশ্ন সলভ করলেই হবে না, এটার ব্যাখ্যাটা বুঝতে হবে। কেন? কাইন্ডনেস শব্দের শেষে এই যে নেস থাকলে সেটা যে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এরকম করে আপনাকে এক ঝাঁক নাউন শিখে নিতে হবে। যেই নাউনগুলো কেন অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সেটা জানতে হবে। যেমন নেস, তারপরে TION, SION, TEE, হ্যাঁ, তারপর হচ্ছে CY, CE, ইম্পর্টেন্স, তারপরে দেখেন এডুকেশন, তারপর আপনি যা পাবেন হচ্ছে ইমার্জেন্সি। এরকম যত শব্দগুলোর শেষে কিছু সাফিক্স আছে, সাফিক্সগুলো একটু মাথায় নিলেই এইগুলো দেখলে বুঝবেন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন NESS, CY, CE, হ্যাঁ, এইগুলো থাকলে, তারপরে TION থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তারপরে SION থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সো এরকম করে অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্টটা আপনাকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, কোথায় পাবেন এই লিস্ট? হ্যাঁ, পাবেন আপনার যার যে বই আছে সেখানে পাবেন, অথবা এক্সপার্ট ইংলিশ বইটা ফলো করেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা নাউন থেকে কয়টা প্রশ্ন দেখলাম? একটা প্রশ্ন আসেন। পরের প্রশ্নে যাই, 2 নম্বর প্রশ্নটা। সিনোনিম অ্যান্টোনিম থেকে মোট প্রশ্ন আসছে 3টা। কোথা থেকে? সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে 3টা। সিনোনিম অ্যান্টোনিম, এখান থেকে কয়টা কোশ্চেন আসছে? 3টা কোশ্চেন আসছে। ওকে, 3টা কোশ্চেন কি কি আমরা একটু দেখি। এক নম্বর বলছে অর্ডিন্যান্স। ওহো, এখানে অর্ডিন্যান্স মানে কি? অর্ডিন্যান্স মানে হলো অধ্যাদেশ। অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ। ওকে, এইটার সিনোনিম কি? এটার সিনোনিম হচ্ছে এ ল। মানে কি? অর্ডিন্যান্স বলতে আসলে আমরা যাকে বুঝি সেটা হচ্ছে একটা ল বা আইন, অধ্যাদেশ। সো অধ্যাদেশ হচ্ছে আইনেরই একটা অংশ, আইনেরই একটা অংশ। সো এটা সিনোনিমের মধ্যে প্রবেশ করেছি। সরাসরি এই জিনিসগুলো নিয়ে বেশি বিশ্লেষণে কিছু নাই, এটা আপনি সরাসরি সিনোনিম অধ্যায়ের মধ্যে পাবেন। নেক্সট, পরেরটা, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এ সিনোনিম ফর সিনার্জি। এই যে সিনার্জি শব্দের সিনোনিম কি? সিনার্জি শব্দের সিনোনিম কি? সিনার্জি শব্দের সিনোনিম কি? সিনার্জি শব্দের সিনোনিম হচ্ছে অ্যালিয়েন্স। অ্যালিয়েন্স মানে কি? অ্যালিয়েন্স মানে হলো জোট। অ্যালিয়েন্স মানে জোট। তো সিনোনিম ফর সিনার্জি, সিনার্জি শব্দের সিনোনিম হচ্ছে অ্যালিয়েন্স বা জোট। তার মানে আপনাকে এই এস গ্রুপ সংক্রান্ত যে সমস্ত ভোক্যাবগুলো আছে সেগুলোর সিনোনিম আকারে শব্দগুলো পড়ে ফেলতে হবে। এরপর দেখেন 4 নম্বর, চলছে প্রাইমারি পরীক্ষায় আসা প্রশ্নের সলিউশন, একইভাবে অ্যানালাইসিস, একই সাথে আপনি মডেল টেস্ট দিচ্ছেন। সো 20টা কোশ্চেন দেখবো, চ্যালেঞ্জ আপনি কত পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকে একটু খেয়াল করবেন, দ্রুত অ্যান্সার করবেন। ব্রোশিউর, ব্রোশিউর মানে কি? ব্রোশিউর মানে হলো পুস্তিকা। পুস্তিকা বলতে আমরা কাকে বুঝি? যে সমস্ত বইগুলো ছোট আকারে বই হয় সেগুলোকে বলা হয় পুস্তিকা। আচ্ছা, ব্রোশিউর, পুস্তিকা, এইটার জন্য একটা সিনোনিম কি হবে অ্যান্সার? জয়নব বলছেন হচ্ছে 3 C। ওকে, 4 কি হবে? মুনতাহা আফরিন। পাম্পফ্লেট, পাম্পফ্লেট, PMPH, পাম্পফ্লেট মানে পুস্তিকা। পাম্পফ্লেট মানে
পুস্তিকা। ব্যুরো মানে সংস্থা, ওপেনিং খোলা, সেন্সর মানে সেন্সর বোর্ড। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করছেন তো? ফাহমিদা, সাথী। তাহলে পামফলেট হচ্ছে ব্রোশিওর, খুব গুরুত্বপূর্ণ, এটা বারবার আসা বিভিন্ন জায়গাতে বারবার আসা প্রশ্ন। ওকে, কয়টা গেল? 4টা প্রশ্ন গেল, 4টা গেল। এরপর আসেন ভার্ব অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে। কোন অধ্যায় থেকে? ভার্ব অধ্যায় থেকে, ভার্ব অধ্যায় থেকে। ঠিক আছে, বলছে দ্য ওয়ার্ড রেসপন্ড, এই রেসপন্ড শব্দটা কি? সো যেহেতু লিখছি ভার্ব, তাহলে সবাই তো নিঃসন্দেহে চোখ বুঝে অ্যান্সার করে দেবে ভার্ব। ঠিক আছে, বুঝলাম। এটা আপনারা মাপ পাচ্ছেন যেহেতু অ্যানালাইসিস অংশের মধ্যে আসি আমরা। তো রেসপন্ড শব্দের বাংলা কি বলেন তো? রেসপন্ড মানে হলো প্রতিউত্তর বা কোনো কিছুকে প্রতিউত্তর দেওয়া। আরেকটা বাংলা হলো জবাব দেওয়া, আরেকটা বাংলা হচ্ছে জবাব দেওয়া। আরেকটা বাংলা কি বলেন? জবাব দেওয়া, রেসপন্ড, রেসপন্ড। এখন পরীক্ষার হলে কি আপনাকে সরাসরি এইটাই দিবে? না, বুঝতে হবে যে এটা বিশ্লেষণ করে কিভাবে কোশ্চেন তৈরি করা যেতে পারে। যদি পরীক্ষক যদি এই প্রশ্নটা হাতে নেয়, তাহলে সে এই 5 নম্বর প্রশ্নটা দেখে সে কি প্রশ্ন করবে? হুবহু এটা তুলে দিবে না, সে ক্রিয়েটিভ খাটাবে। কি ক্রিয়েটিভ খাটাবে? যে এই রেসপন্ড শব্দে এখন বলবে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম, এইভাবে জিনিসটা জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ এই রেসপন্ড। রেসপন্ড শব্দের নাউন ফর্ম হলো রেসপন্স, রেসপন্স মানে প্রতি উত্তর, রেসপন্স। তাহলে কোশ্চেনটা কিভাবে চেঞ্জ হতে পারে বুঝতে পারতেছেন? একই শব্দ জাস্ট ওই শব্দটা থেকে নতুন কোশ্চেন তৈরি হবে। কিংবা এমন দিল রেসপন্ড শব্দ দিয়ে একটা বাক্য রচনা করে দিল, সেই বাক্যের মধ্যে বলে দিল রেসপন্ড কোন পার্টস অফ স্পিচ। বুঝতেছেন? এখানে সরাসরি জিজ্ঞেস করছে। সো অ্যানালাইসিসগুলো এইভাবেই করতে হবে। সো এখানে শুধু অধ্যায় বের করতেছি না, অ্যানালাইসিস করে। এটাও আপনাকে খেয়াল করতে হবে যে একটা কোশ্চেন বিশ্লেষণ করে কিভাবে পড়তে হয়। আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, এরপরে কারেক্ট স্পেলিং থেকে 2টা প্রশ্ন আসছে। কারেক্ট স্পেলিং থেকে 2টা প্রশ্ন পড়েন, 6 এবং 7। প্রাথমিক পরীক্ষায় আমরা জানি যে মোট 20টি করে কোশ্চেন হয়। আমাদের স্পেলিং থেকে দেখছি দুইটা প্রশ্ন। 20টা প্রশ্নের মধ্যে শুধু কারেক্ট স্পেলিং থেকে 2টা প্রশ্ন। তাহলে আপনি বলেন যে স্পেলিং অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রাইমারি কোর্স চালু করব, অল সাবজেক্ট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ এবার। সো প্রাইমারি কোর্স যখন চালু করব, সার্কুলার আসলে, তখন আপনাদেরকে এই যে স্পেলিংয়ের একটা সুন্দর লিস্ট ধরাই দেবো, যে লিস্ট থেকে আপনি পড়লে ওর মধ্যে থেকে কমন পাবেন। ঠিক আছে, এই অ্যানালাইসিসগুলো এখন আপনি বুঝে যান আমাদের সাথে। যখন আমরা কোর্স লঞ্চ করি তখন এগুলো আপনাকে দিয়ে দিব সব। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এখানে পার্লিয়ামেন্ট কি হবে এটা বলেন? পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট। তো যেটাকে আমরা বলি পার্লামেন্ট, সেটাই পার্লিয়ামেন্ট বা পার্লামেন্ট। মনে রাখার স্বার্থে আমি উচ্চারণ করতেছি পার্লিয়ামেন্ট। শব্দগুলোকে ডিভাইড রুলস, এটাকে বলা হয় ডিভাইড রুলস। পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট। অ্যান্সারটা হবে বি নাম্বার। অনেকে জানি এটা অ্যান্সার করবে যে পার্লামেন্ট। হ্যাঁ, বাংলায় আমরা পার্লামেন্ট বলি, কিন্তু এটা ইংরেজিতে আসলে পার্লামেন্টটাই। এখানে একটা অতিরিক্ত আই আছে। এই জন্যই বলছি যে স্পেলিং মনে রাখার একটা কৌশল আছে, শব্দগুলোকে ডিভাইড রুলসের মাধ্যমে ভাঙতে হয়। সো আমরা আমাদের ভোক্যাব কোর্স সিরিজে কিন্তু এগুলো শেখাচ্ছি যে মেমোরাইজিংগুলো কীভাবে ভাঙবেন, স্পেলিং কীভাবে মুখস্থ করে রাখা যায়। তো খেয়াল করছেন? তাহলে এটা হবে পার্লিয়ামেন্ট। কয়টা ভাগ করলাম? 3টা ভাগ। আর আশা করি আপনাদের এটা ভুল হবে না। ঠিক আছে, পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট। মেন্ট নিয়ে কোনো সমস্যা নাই, মেন্ট তো সবই ঠিক, কিন্তু এখানে একটা আই আছে, লিয়া, লিয়া। 7 নম্বর অ্যান্সার হচ্ছে পারসিভ, PERCEIVE। এই যে সমস্যাটাতে কি দেখেন, CEIVE, এই পারসিভ বানানের যে আই, এটার উচ্চারণ কিন্তু এখানে নাই, সরাসরি উচ্চারণটা নেই, বাট এখানে উচ্চারণটা করতে হচ্ছে পারসিভ, PERCEIVE, পারসিভ। পারসিভ মানে হচ্ছে কাউকে কোনো বিষয়ে প্ররোচিত করা, মানে কাউকে কোনো বিষয়ে কি করা, মানে উৎসাহ দেওয়া, আগ্রহ দেওয়া। কমপ্লিট, পারলাম তো সবাই? তাহলে 6 আর 7 2টা বানান। জানি না কার কয়টা হচ্ছে, লাস্টে উত্তর দিয়ে দেখবো যে আসলে আপনাদের এই মডেল টেস্টে কেমন দক্ষতা হচ্ছে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে একটা কোশ্চেন আসছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখান থেকে বলতে পারি একটা কোশ্চেন। 6-7 নং পারার কোনো ভালো কৌশল কি? হ্যাঁ, বলে দিলাম। আচ্ছা, নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে একটা কোশ্চেন আমরা দেখি 8 নম্বরটা, হি হ্যাড এ ড্যাশ হেডেক। এই কোশ্চেনটা বহুবার আসছে, বিভিন্ন জায়গায় আসছে। কেন যেন এই কোশ্চেনটার উপরে তাদের ভালো একটা কনসেপ্ট আছে পরীক্ষকদের। কেন? কারণ জানেন কি? কারণ আমরা এই হেডেক শব্দটাকে যদিও জানি মাথা ব্যথা, কিন্তু এই হেডেক শব্দটাকে অনেক সময় আমরা ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ ইউজ করি এই মাথা ব্যথার সামনে। যেমন বন্ধু আমার সিরিয়াস মাথা ব্যথা করতেছে, হ্যাঁ আমার খুব তীক্ষ্ণ মাথা ব্যথা করতেছে, আমার স্ট্রং শক্তিশালী মাথা ব্যথা করতেছে। আসলে মাথা ব্যথার বিষয়টা হবে ব্যাড। এই ব্যাড হেডেক মানেই হচ্ছে প্রচুর মাথা ব্যথা করছে। হি হ্যাড এ ব্যাড হেডেক মানে কি? তার মাথা ব্যথা। এই যে দেখেন এই ব্যাড হেডেক, এটা আপনি অনেক সময় মনে রাখতে পারবেন না, যে কনফিউশন পড়ে যাবেন যে কীভাবে মনে রাখবেন। সো আমি আপনাকে আলিম ভাই দেখেন শিখাচ্ছি, এই হেডে বানানো এখানে কি ডি আছে না? আপনি একটু কষ্ট করে এই যে ব্যাডে এডি আছে না, এই দেখেন হেডেও এডি আছে, ব্যাস হয়ে গেল। আপনার কি আর জীবনে ভোলার সম্ভাবনা আছে? আর ভোলার সম্ভাবনা নাই, ভোলার কোনো সম্ভাবনা নেই। এই জন্যই বলি যে পড়ার সময় বিশেষ বিশেষ ছোট ছোট টেকনিক্সগুলো আপনাকে খুব হেল্প করবে। তাহলে হেডেক, এই যে ব্যাডে বিএডি এডি, ঠিক একইভাবে হেড ব্যাড এডি এডি আছে। সো এটা হবে অ্যান্সার, ব্যাস 8 নম্বর পারলেন। নেক্সট সেন্টেন্স থেকে একটা প্রশ্ন আসছে, সেন্টেন্স থেকে একটা প্রশ্ন আসছে। সেন্টেন্স মানে এটা হলো স্ট্রাকচারাল সেন্টেন্স। বলেন এটা কি হবে? এসটিআরইউস স্ট্রাকচারাল সেন্টেন্স থেকে 9 নম্বর প্রশ্নটা বলেন তো কি হবে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, নিজ প্রয়োজনে শেয়ার করেন। চলছে প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপ পরীক্ষা 2023 সাল আসা প্রশ্নের বিশ্লেষণ, যেটা থেকে আমরা দেখব কোন অধ্যায়গুলো পড়ব, এবং একই সাথে আপনার মডেল টেস্ট হয়ে যাচ্ছে যে আপনি 20টা থেকে কয়টা প্রশ্ন পাচ্ছেন। 9 নম্বর বলছে ইফ ইউ রিড ইউ উইল লার্ন। যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে। এর অ্যান্সার কি হবে? এটা কোন ধরনের সেন্টেন্স তাই জানতে চাওয়া হয়েছে। 9 নম্বরটা, এটা কোন ধরনের সেন্টেন্স? খুবই সহজ, মনে রাখতে হবে এই যে ইফ আছে যে সেন্টেন্সে, সেখানে অবশ্যই যদি দুইটা ক্লজ পাওয়া যায়, ইউ রিড ইউ উইল লার্ন, তো দুইটা ক্লজ পাওয়া গেলে নিঃসন্দেহে এটা হলো কমপ্লেক্স। এটা একদম সহজ একটা কোশ্চেন ছিল। আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? সেখানে কোনো রকম কনজাংশন থাকে না। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? সেখানে থাকে হলো ফ্যান বয়েজ কমপ্লেক্সগুলো, ফ্যান বয়েজ। আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি থাকে? অন্যান্য যত সব কনজাংশন আছে। এখন এই সূত্রটা অনেকে জানেন কিনা জানি না। সিম্পলে কনজাংশন নাই। যদি সিম্পল সেন্টেন্স চিনতে চান মনে রাখবেন সেখানে কোনো রকম কনজাংশন থাকে না আর সেই ক্লজের সামনে। আর কম্পাউন্ড হলো ফান বয়েজ, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো, এইগুলো কোঅর্ডিনেট কনজাংশন। আর এইগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স। আর এইগুলো বাদে অন্যান্য জিনিস থাকলে সেগুলো যত কনজাংশন আছে সেটা হলো যেমন ইফ, দো, অলদো, সিন্স, বা, হোয়েন ইত্যাদি যা আছে সব হলো কমপ্লেক্স, এখন পরীক্ষার হলে কি এটাই হুবহু দিবে? না, পরীক্ষার হলে আপনাকে এখানে সিম্পল কমপ্লেক্স দিয়েছে, পরীক্ষার হলে সিম্পল দিল। এই জন্য এই স্ট্রাকচারাল সেন্টেন্স অধ্যায়টা আপনাদের পড়তে হবে। কোথা থেকে পড়বেন? এই যে এক্সপার্ট ইংলিশ থেকে। নেক্সট ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটা একটা মেমোরাইজিং অধ্যায়। এখান থেকে দুইটা প্রশ্ন আসছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। সাদ্দাম ঠিক বলেছেন, ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হলো সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকে দুইটা প্রশ্ন আসছে। 10 নম্বরটা বলেন। 10 নম্বর, ক্যাট স্লিপ মিন্স, ক্যাট স্লিপ মানে কি? ক্যাটস স্লিপ, এই যে ক্যাট স্লিপ বিড়ালের ঘুম, তাই না? এটার সাথে আরেকটা শব্দ আছে বিউটি স্লিপ। আমার আব্দুল্লাহ ভাইয়ের কথা মনে পড়ছে, যারা ইউনিট কোচিং এ অনেক আগে আমার সময় কোচিং করেছেন। আব্দুল্লাহ নামে একজন ভাই ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এ পড়তেন। তো উনি আলোচনা করেছেন বিউটি স্লিপ। ওইখান থেকে আমার মনে হয় বিউটি স্লিপ মানে কি? বিউটির সাথে রাতের বেলা ঘুমানো, এটা কি বিউটি স্লিপ? না, বিউটি স্লিপ মানে হলো সুন্দর ঘুম, প্রথম প্রহরের ঘুম, সুন্দর ঘুম, যেটাকে আমরা বলেন প্রথম প্রহরের ঘুম। প্রথম রাতে যে ঘুমটা হয় 11টা থেকে 2টা 3টা পর্যন্ত।
তো ক্যাট স্লিপ মানে কি? ক্যাট স্লিপ আর বিউটি স্লিপ আলাদা জিনিস। বিড়ালের ঘুম হলো বিড়াল আসলে না ঘুমিয়ে ঘুমের ভান করে, যেটাকে বলা হয় প্রিটেনশন অফ স্লিপ, মানে হচ্ছে ঘুমের ভান করা। প্রিটেনশন মানে ভান, ভান ধরা। আছে না অনেকে এরকম ভান ধরে, অসুস্থ, মরে গেল, পড়ে গেল, এরকম। ঠিক আছে। এই স্ট্রম ট্রি মিনিং কি? ঝড়ের গাছ, এটা মিনিং জানি না ফারজানা ম্যাডাম। ক্যাট স্লিপ মানে হচ্ছে প্রিটেনশন অফ স্লিপ, মানে ঘুমের ভান ধরা, ঘুমের ভান ধরা। আর বিউটি স্লিপ মানে হচ্ছে সুন্দর ঘুম বা প্রথম প্রহরের ঘুম। ওকে, নেক্সট 11 নাম্বার, সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর। এখানে এই সল্ট অফ লাইফ, জীবনের লবণ, ইহা আবার কি জিনিস? শরীরে সোডিয়াম বা লবণ না থাকলে শরীর ভেঙে পড়ে, তাই না? সো এই সল্ট অফ লাইফ স্ট্যান্ড ফর, এই সল্ট অফ লাইফ দ্বারা কি বোঝানো হচ্ছে? সল্ট অফ লাইফ, সল্ট অফ লাইফ দ্বারা কি বোঝানো হচ্ছে? দ্রুত বলেন। তো খুবই ভালো যে জীবনে লবণ মানে হচ্ছে আপনার শরীরে লবণ বা সোডিয়ামের পরিমাণ না থাকলে আপনি বাঁচবেন না। জিনিসটা এটা এখানেই বলা হচ্ছে ভ্যালুয়েবল থিংস, মানে মূল্যবান কোনো একটা বিষয়কে বলা হচ্ছে সল্ট অফ লাইফ, সল্ট অফ লাইফ, মনে থাকবে। ওকে, 11 নম্বর প্রশ্ন গেল। 11 নম্বর কিন্তু এ নাম্বার হবে, ফারজানা সি হবে না, ভুল করছেন। সল্ট অফ লাইফ মানে ভ্যালুয়েবল থিংস, মূল্যবান কোনো বিষয়কে বলা হচ্ছে সল্ট অফ লাইফ। গ্রুপ ভার্ব থেকে একটা প্রশ্ন আসছে, গ্রুপ ভার্ব চলছে প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপ 2023 সালে আসা প্রশ্নের সলিউশন। আসেন, গ্রুপ ভার্ব থেকে একটা প্রশ্ন আসছে, গ্রুপ ভার্ব কোথা থেকে? গ্রুপ ভার্ব থেকে। ডাই নামক একটা গ্রুপ ভার্ব, ডাই দিয়ে যে কতগুলো প্রশ্ন আসছে বিগত সালে, আমি অবাক হয়ে যাই। ডাই এর সাথে এত সম্পর্ক কি? ডাই বিশেষের শর্ট সাজেশন পিডিএফ জান্নাতুল মাওয়া হোয়াটসঅ্যাপে চেয়ে দিয়ে দেবো, শুধু অধ্যায়গুলো সাজেস্ট করা আছে। কেন? যাদের কাছে এই যে এক্সপার্ট ইংলিশ বই আছে সেখানেও তো সবকিছু উল্লেখ করা আছে যে কোন অধ্যায়গুলো পড়বেন, বাদ দিবেন। বইয়ের শুরুর দিকে দেখবেন সাজেশন করা আছে। এই যে বইয়ের বেশি না, এই মনে হয় এই যে 9 নাম্বার পেজের দিকে সাজেশনগুলো করা আছে, 9 নাম্বার পেজে, বুঝতে পারতেছেন? এইভাবে এই সাজেশনগুলো আপনারা পেয়ে যাবেন, বইতেও পাবেন অথবা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নক দিলেও পাবেন। আচ্ছা, ডাইয়ের সাথে আমরা যদি যোগ করি, দেখেন ডাই অফ মানে গাদা গাদা মারা, প্রচুর মরা, ঠিক আছে। ডাই ফর দেশের জন্য মরা, কে কয়টা পারেন দেখি লেখেন তো। গতবার আসছে প্রাইমারিতে ডাইয়ের সাথে কি হচ্ছে এখানে? ইনজুরি অর্থে ডাইয়ের সাথে কি হবে? ডাই ফ্রম, ডাই ফ্রম, ফ্রম দ্য ইনজুরি। হ্যাঁ, ইনজুরি হতে আঘাতপ্রাপ্ত থেকে সে মারা গেছে, ইনজুরি থেকে। 12 নাম্বার, ফ্রম হবে না বাই হবে? আচ্ছা, ইনজুরি আঘাত, অ্যাক্সিডেন্ট, এটাকে বাই বলতে পারি আমরা, ঠিক আছে, বাই। আচ্ছা, এটা হচ্ছে বাই, রাইট। আর ডাইয়ের সাথে আর কি কি আছে? ডাই অফ রোগে মারা, ডাই বাই অ্যাক্সিডেন্টে মারা, ডাই ফর দেশের জন্য মারা, ডাই অফ গাদা গাদা মারা, অনেক মারা যাওয়া যেটা সেটা, ঠিক আছে, এটাকে হচ্ছে ডাই অফ বলে। ডাই ইন কর্মরত অবস্থায় মারা যাওয়া। তার মানে আপনারা এই ডাই সংক্রান্ত যতগুলো গ্রুপ ভার্ব আছে সব পড়ে নেবেন। এই ডাই গ্রুপ ভার্ব দিয়ে, ঠিক আছে, রোগে মারা গেলে ফ্রম হয়, রাইট। সো এই ডাইয়ের সাথে যতগুলো আছে সবগুলো পড়ে ফেলবেন, কারণ ডাই থেকে কোশ্চেন আসে এবং প্রাইমারিতে বারবার আসে। সো এই জন্যই বিশ্লেষণগুলো আপনাদেরকে জানতে হবে। নেক্সট, এরপর আসি 12-র পরে 13। দ্য ফ্রেন্স রেফার্স, এই প্রশ্নটা আসছে হলো আপনার আর্টিকেল থেকে একটা প্রশ্ন আসছে, আর্টিকেল। দ্য ফ্রেন্স রেফার্স, ফ্রেন্স, এই দ্য ফ্রেন্স বলতে কি বোঝায় সেটা জানতে চেয়েছে। দ্য ফ্রেন্স বলতে কি বোঝায় এটা জানতে চেয়েছে, ঠিক আছে। ওকে, সাদ্দাম বলছেন ডাই ফ্রম, হ্যাঁ, কম বা বেশি করে খেয়ে মারা যাওয়া, সেটার জন্য ডাই ফ্রম বসে, রাইট। আচ্ছা, দ্য ফ্রেন্স মানে হলো এখানে যদি কোনো ভাষার নামের সামনে দি বসে তখন ওই ভাষার জাতি লোকজনকে বোঝায় বা জাতিকে বোঝায়। তার মানে এখানে বোঝাবে দ্য ফ্রেন্স মানে হলো ফ্রেঞ্চ পিপুলকে বোঝাবে। সো এটার অ্যান্সার হচ্ছে 13-এর বি নাম্বার। কোন অধ্যায় থেকে আসছে? আর্টিকেল। তাহলে আমাদেরকে প্রাইমারির জন্য কি পড়তে হবে? আর্টিকেলটাও পড়তে হবে। খুব খুব খেয়াল যে কি পড়বেন আর কি বাদ দিবেন, এখান থেকে কিন্তু বুঝতেছেন। সামিনা নাসরিন 12-এর সি বলেছিলেন, 13-এর অ্যান্সার বি। ওকে, নেক্সট 14 নাম্বার বলেন। নাম্বার এবং জেন্ডার থেকে দুইটা প্রশ্ন পাওয়া যায়। কোথা থেকে?
নাম্বার জেন্ডার, এই দুইটা অধ্যায় একসাথে আমরা পড়াবো ইনশাল্লাহ। আসন্ন প্রাইমারির জন্য এক্সপার্ট ইংলিশে অনেকেই দাবি জানাচ্ছেন যে আমরা যেন ফুল কোর্সের আয়োজন করি। সো ইনশাল্লাহ যদি সার্কুলার চলে আসে সময় মতো আমরা ফুল কোর্সই নিয়ে আগাবো, আপনাদের যদি সম্মতি আরও অনেকের যুক্ত থাকে। আচ্ছা 14 নাম্বার, ডাক ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ডিউসিকে। ডাক হচ্ছে ফেমিনিন, কিন্তু সেটা কার ফেমিনিন সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। সো 14 নাম্বার কি হবে অ্যান্সার, 15 নাম্বার কি হবে বলেন। 15 বলছে কোনটা সিঙ্গুলার, সরাসরি একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, একদম সহজ। প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় খুব ডিপলি কোশ্চেন করে না, ধরেন 20টা ইংলিশ কোশ্চেনের মধ্যে সর্বোচ্চ 2টা কোশ্চেন ডিপলি করে, বাকি 18টা প্রশ্নই কিন্তু আপনি প্রাইমারি পারবেন। নিবন্ধনের 25টার মধ্যে আপনি দেখা গেলো 23টা প্রশ্ন পারবেন, পারা যায়, কিন্তু সেটার জন্য সাধারণ প্রিপারেশনটা লাগবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখন যেমন অনেকে আমাদের সাথে অল জব ফাউন্ডেশন কোর্সটা টানা 3 মাসের কোর্স চলমান রাখছেন, ভোক্যাব কোর্স চলমান রাখছেন, এটা কি একটু একটু করে প্রতিদিন শিখতে শিখতে ব্রেইন আপনার প্র্যাকটিসের মধ্যে থাকবে। আচ্ছা 14 ফেমিনিন জেন্ডার অফ ডাক। ডাক শব্দটা ফেমিনিন জেন্ডার হচ্ছে ড্রেক থেকে, ড্রেক DRAKE। ড্রেক মানে হলো পুং পাতিহাঁস, পুং পাতিহাঁস, পাতিহাঁসের পুরুষ ভার্সন, বুঝছেন। 14 সি নাম্বার অ্যান্সার। আর ড্রন কি থেকে আসছে, ডান ড্রন, ড্রন হলো মৌমাছির সাথে সম্পর্ক, বি মানে মৌমাছি, এই মৌমাছি হচ্ছে ফিমেল ভার্সন ব্যবহার করায়, আর ড্রন পুং মৌমাছি, এইখান থেকে ড্রেক, ড্রেক মানে হচ্ছে পুং পাতিহাঁস, পুং পাতিহাঁস, ঠিক আছে। আচ্ছা তাহলে 14 অ্যান্সার সি। 15 বলছে সিঙ্গুলার, এজেন্ডা এ থাকলে প্লুরাল হয় ভাই, ডেটা এ থাকলে প্লুরাল হয়, মিডিয়া এ থাকলে প্লুরাল হয়, একমাত্র অ্যান্সার হচ্ছে সি নাম্বার, হাইপোথেসিস আইএস থাকলে সেটা হয় সিঙ্গুলার। এই যে ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরাল নিয়ে মাত্র 7টা নিয়ম আলোচনা করা আছে, 7টা নিয়ম আলোচনা করা আছে এখানে। যারা ওই 7টা নিয়ম পড়বেন আপনারা প্রায় 500-র উপরে উদাহরণ সলভ করতে পারবেন, আর ওইখান থেকে প্রচুর প্রশ্ন আসে, জাস্ট 7টা নিয়ম, এই 7টা নিয়ম আপনারা পড়ে ফেলবেন, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে সিঙ্গুলার হলো হাইপোথেসিস, বাকি সব প্লুরাল। সো এই এজেন্ডা এটা প্লুরাল কোথা থেকে আসছে, এটা সিঙ্গুলার হলো এজেন্ডা, ডেটা এর সিঙ্গুলার হলো ডেটাম, মিডিয়ার সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম, মিডিয়ার সিঙ্গুলার মিডিয়াম, ওকে। আচ্ছা নেক্সট, কার কয়টা হচ্ছে লিখতেছেন তো, হিসাব করতেছেন। টেন্স থেকে একটা প্রশ্ন আসছে, টেন্স বলেন। সাগরিকা, সামিনা নাসরিন, সাথী বিশ্বাস, টেন্সের একটা প্রশ্ন, টেন্স, টেন্স থেকে একটা প্রশ্ন আসছে, কি এটা বলেন, এর আনসার কি হবে। জাতিকুল মানসা বিহি গেল, এখন শুধু বাকি প্রাণ, তোমায় আমি ভালোবেসে। বলেন সাথী। সাফায়ুল মনির, সুজন। হ্যাঁ প্রতিদিন আপনারা জানেন আমরা কিন্তু প্রতিদিন রাত 10টায় আমরা হচ্ছে এই ফ্রি ক্লাসের আয়োজন রাখছি, এই রাত 10টার আয়োজনে প্রতিদিন আপনারা যুক্ত থাকবেন, এবং আমরা প্রতিদিনই চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য। তো এখানে 16 নাম্বার, হিয়ার সিন্স ক্রিসমাস। এই যে ক্রিসমাস এইটা হলো একটা ফিক্সড দিন, হ্যাঁ ফিক্সড দিন মানে নির্দিষ্ট একটা দিনের কথা বলা আছে, ক্রিসমাস খ্রিস্ট ধর্মীয় বড়দিন। তো এখানে এইটা নির্দিষ্ট দিন, এই জন্য সিন্স, ভালো কথা। আর কোনো সেন্টেন্সে যদি নির্দিষ্ট সময় যুক্ত সিন্স থাকে তাহলে ওটা হলো নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার করতে পারবেন। সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাজ নট বিন, হ্যাজ নট বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার হচ্ছে 16 সি। ওকে, সাইদুর সহ অনেকেই দারুণ ঠিকঠাক অ্যান্সার করেছেন। প্রোভার্বস থেকে একটা প্রশ্ন আসছে, প্রোভার্বস অধ্যায়গুলোর নাম লিখতেছেন আপনারা, না লিখলেও সমস্যা নাই, লাস্টে আবার এক নজর দেখাবো সবগুলোই। ফারজানা 16 ডি বলছেন 17। প্রোভার্বস থেকে একটা প্রশ্ন আসছে, প্রোভার্বস। আ ড্রাউনিং ম্যান ক্যাচেস ড্যাশ এ স্ট্রো। আচ্ছা এখন দেখেন অতীতে এক সময় প্রভাব থেকে এরকম আসতো যে সরাসরি ইংলিশটা দিয়ে বলতো যে এটার বাংলা কি হবে, ট্রান্সলেশন স্টাইলে আসতো, অথবা বাংলাটা দিয়ে বলতো ইংলিশটা কি হবে। আর এখন দেখেন এখানে গ্রামার ঢুকাই দিছে,
গ্রামার কিভাবে প্রবেশ করছে দেখেন, এখানে একটা শূন্যস্থান ফেলছে। গ্রামারে আপনাকে বের করতে হবে টু হবে নাকি অ্যাট হবে নাকি ফর হবে নাকি অন হবে। তার মানে কি প্রোভার্বসটাকে কনভার্ট করছে কিসে, প্রিপজিশনে। দেখেন চোখে আঙ্গুল দিয়ে যদি আপনাদের এগুলো না দেখাই তাহলে আপনারা বুঝবেন না যে আসলে প্রশ্নগুলো কিভাবে কনভার্ট হয়। প্রোভার্বস কিন্তু কনভার্ট হয়ে গেছে প্রিপজিশনে কোশ্চেনে, বুঝতেছেন? তার মানে প্রবাদগুলো যতই পড়বেন সেগুলো সব বিশ্লেষণ করে পড়তে হবে যে ভার্বের সমস্যা কোথায় আছে, প্রিপজিশনের সমস্যা কোথায় আছে। যেমন পরীক্ষার হলে কিন্তু এখানে আরেকবার দেখা গেল, পরের বার এখানে ক্যাচেসের জায়গাটা শূন্যস্থান বানাইলো। ক্যাচেস নাকি কচ নাকি শুধু ক্যাচ, বানানটা চেঞ্জ করে দিল। এই জন্য কোথায় শূন্যস্থান করবে আপনি জানেনই না, এই জন্য প্রবাদগুলো বিশ্লেষণ করে পড়বেন। জানেন তো এই স্ট্র মানে কি বলেন তো? স্ট্র মানে খড়। খড় মানে আপনারা ওই যে গ্রামে খড়কুটার এক বাসা বাঁধলাম। আচ্ছা, এই যে খড় আছে কুটা, খড়কুটা মানে ছোট ছোট যেগুলো ফেলে দেওয়া জিনিস। আচ্ছা, ড্রাউনিং এটা মানে হলো ডুবন্ত লোক, যে ডুবে যাচ্ছে এমন লোক, ডুবন্ত। পরীক্ষার হলে আসবে ড্রাউনিং এটা কোন পার্টস অফ স্পিচ। দেখছেন কত ধরনের প্রশ্ন হতে পারে, কোন পার্টস অফ স্পিচ। পরের বার এখানে প্রশ্নটা দিল, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? বলেন, আপনারাই বলেন, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? ড্রাউনিংটা এখানে কি জিরান্ড নাকি পার্টিসিপল বলেন? হ্যাঁ, আবার ক্যাসেস এটা হবে অ্যাট এ স্ট্রো, অ্যাট এ স্ট্র। তো বাংলাটা হচ্ছে একজন ডুবন্ত লোক মানে যে ডুবে যাচ্ছে এর ধরনের একটা লোক ক্যাচেস ধরে, অ্যাট এ স্ট্রোক মানে একটা খড়কুটাও ধরে বাঁচার চেষ্টা করে, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, মানে বাঁচার শেষ চেষ্টা। ঠিক আছে, এই দেখেন রমজান আলী, সাইদুর রহমান এরা সবাই জিরান বলে অস্থির। আসলে এটা জিরান না রে ভাই, এটা হলো পার্টিসিপল। কেন পার্টিসিপল জানেন? কারণ এইটা হচ্ছে এই ম্যান মানুষের অবস্থা প্রকাশ করতেছে। তো নাউনের অবস্থা প্রকাশ করলে সেটা অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভ হিসাবে আইএনজি যুক্ত যে কোনো জিনিসই সেটা হলো পার্টিসিপলের ন্যায় কাজ করে। ভাই বাসার এটা পার্টিসিপল। কেন আপনারা জিরান বলতেছেন বুঝলাম না, সবাই জিরান বলতে খেপে গেছেন কেন? আশ্চর্য কথা, আপনারা কি আমার জিরান পার্টিসিপলে ক্লাস করেন নাই এখনো? খুবই দুর্ভাগ্যের বিষয়। এই যে ইসরাত বলছেন জিরান, সুমিত্রা বলছেন জিরান। থামেন থামেন ভাই প্লিজ, আর বলেন না এটা হলো পার্টিসিপল। জিরান আর কেউ বলেন না দয়া করে, এটা পার্টিসিপল। তাহলে বুঝতেছেন যে আগামীবার যখন এই কোশ্চেনটাই আপনাদেরকে ঘুরিয়ে ড্রাউনিং এর নিচে আন্ডারলাইন করে দিত তাহলে কতজন ভুল করতেন। এই জন্যই বলি যে একটু গবেষণামূলক পড়াশোনা করতে হবে বা অ্যানালাইসিসগুলো জানতে হবে। ক্লিয়ার? এই যে আর্টিকেল আর নাউনের মাঝখানে বসে থেকে এই শব্দটা নাউনকে মডিফাই করেছে, সো নাউনকে নিয়ে যে কথা বলে অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভ অবস্থায় আইএনজি সেটার নাম হলো পার্টিসিপল। সোজা কথা কমপ্লিট। ঠিক আছে, নেক্সট 17 নাম্বার কমপ্লিট। চলে যাই আমরা 17 নাম্বার। বুঝতেছেন তো কতভাবে এটাকে বিশ্লেষণ দিয়ে প্রশ্ন আসতে পারে। 18 কনজাংশন থেকে একটা প্রশ্ন আসছে। কনজাংশন থেকে একটা কোশ্চেন আসছে। I will write down the phone number forget. I will write down the phone number. আচ্ছা, এখানে আসলে কোশ্চেনটা একটু ভুল তোলা আছে। ঠিক আছে, সাদ্দাম পার্টিসিপল। ঠিক আছে, কোশ্চেনটা একটু ভুল আছে। কোশ্চেনটা হচ্ছে এখানে আর একটু যোগ হবে। I will write down the phone number, এখানে একটা শূন্যস্থান হবে। শূন্যস্থানের পরে লেখা থাকবে এরকম I dash I forget. সো এখানে শূন্যস্থানে আজাদুল ভুল করতেন। ঠিক আছে, তো 18 I will write down the phone number, এইখানে শূন্যস্থান পড়বে। ঠিক আছে, শূন্যস্থানটা এখানে। ইন কেস I forget, যদি বা সম্ভাবনা আছে যে আমি ভুলে যাই বা আমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, এই সম্ভাবনা থেকে আমি কি করি, ফোন নাম্বারটা লিখে রাখি। ঠিক আছে, তাহলে ব্ল্যাঙ্কটা হবে এই জায়গাতে, এবং ব্ল্যাঙ্কের পরে একটা সাবজেক্ট আছে সেটা হলো আই। ব্ল্যাঙ্কের পরে সাবজেক্ট আই। সো 18 অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। এটা আসছে কনজাংশন অধ্যায় থেকে। ওকে, নেক্সট। সব সুন্দরভাবে সাজানো আছে এক্সপার্ট বইতে, সব সুন্দরভাবে আছে। এবং গতবার প্রাইমারি পরীক্ষাতে যে কেসটা ঘটছে প্রত্যেকটা ধাপেই লিটারেচার থেকে কোশ্চেন দিয়েছে।
সো আপনারা জানেন যে এক্সপার্টের ছোট্ট মানে 190 পৃষ্ঠার একটা চিকন লিটারেচার বই আছে, ওইটা থেকে বিসিএস বলেন যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেন আসলে কমন পড়ে, কারণ আমরা একেবারে হাইলাইট টার্মসগুলো ওখানে দিয়েছি। আচ্ছা আসেন, সো লিটারেচার সেই আলোকেই প্রাইমারিতে 2টা কোশ্চেন আসছিল দেখেন প্রথম ধাপে। নেক্সট যেদিন দ্বিতীয় ধাপ পড়াবো সেদিন দেখবেন যে আরও বেশি কোশ্চেন ছিল, 4টা প্রশ্ন ছিল দ্বিতীয় ধাপে। ডাকাত। আচ্ছা 19 নাম্বারটা বলেন, গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই। গীতাঞ্জলিটা কার দ্বারা ট্রান্সলেট করা হয়েছিল? এটা তো মানে যারা 2-5 দিন পড়াশোনা করছে তারাও মনে হয় এই কোশ্চেনটা জানে, অ্যান্সারটা জানেন। মনির সুজন বলছেন ক্লাসগুলো অনেক উপকৃত হচ্ছে, আলহামদুলিল্লাহ। উপকৃত হলে নিজে করেন, শেয়ার করেন, অন্যদেরকেও প্রতিনিয়ত ক্লাসে আসার আহ্বান জানান। সেটা কি আনসার হবে 19 নাম্বারটা? গীতাঞ্জলি ট্রান্সলেট করছে কে? 19-এর আনসার সি নাম্বার। চোখ বুঝে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। তবে আপনাদেরকে এইটুকু বলতে পারি যে এই কোশ্চেন থেকে আপনারা রিসার্চ করে অতিরিক্ত কি পড়বেন, অতিরিক্ত পড়বেন এই WBS সংক্রান্ত যেগুলো সাহিত্য আছে সেগুলো একটু পড়বেন, বা WBS এর সম্পর্কে যা যা বাড়তি তথ্য আছে সেগুলো একটু পড়ে ফেলবেন, ঠিক আছে? সাইদুল বলছেন হচ্ছে বইটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় গিফটে পেয়েছিলেন না? হ্যাঁ, প্রতি সপ্তাহে আমরা কিন্তু বই গিফট করি। এই সপ্তাহে অলরেডি গিফট করেছি, আরও একদিন গিফট দেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ থাকবেন, প্রতিদিন রাত 10টা থাকবেন, কোন দিন আপনার কপালে লেগে যায়। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এ ফেয়ারওয়েল টু আর্মস এইটা কে লিখেছে? তার মানে আপনাকে বিশেষ কিছু সাহিত্য পড়তে হবে, যেগুলো রাইটারকে সেটা জানতে হবে, ঠিক আছে? বলেন লাস্ট কোশ্চেন 20 নাম্বারটা বলেন, সর্বশেষ কোশ্চেন 20, সর্বশেষ কোশ্চেন 20। মোট প্রশ্ন 20টা। তানিয়া বলছেন দাম কত? সাহিত্যের দাম হচ্ছে মাত্র 150 টাকা, ছোট একটা বই। আচ্ছা বলছে তাহলে এই ফেয়ারওয়েল টু আর্মস এটা লিখছে আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে। এই ছিল মোট 20টা প্রশ্নের আলোচনা। সো আপনাদের সাথে এই যে 20টা প্রশ্নের আলোচনা করলাম, প্রাইমারি পরীক্ষায় আসা লাস্ট এই যে 23 সালের কোশ্চেন, সর্বশেষ প্রশ্ন আর কি। 3 ধাপে পরীক্ষা হয়েছিল, আমরা এই প্রথম ধাপের আলোচনা করলাম, নেক্সটে পরের ধাপেগুলো আলোচনা করব। এইবার আসেন এই 20টা প্রশ্ন গবেষণা আমরা একটু এক নজরে দেখে ফেলি যে এই গবেষণা থেকে কোন কোন অধ্যায়গুলো আপনাকে পড়ার জন্য সাজেস্ট করব। সো আমি যখন আপনাদেরকে কোনো একটা সাজেশন দিই, বিলিভ করবেন, বিশ্বাস করবেন যে আমি এটা গবেষণা করে দিচ্ছি, যে আমি বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি ভাই, আমি আন্দাজে সাজেশন দিই না। কারণ এই যে একটা বই, এই ভলিউমটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমি ঘাটাঘাটি করে তৈরি করেছি। সো বইটা পড়েন, নিজে পড়েন, অন্যদেরকে পড়ার জন্য উৎসাহ দেন। এইবার দেখেন কোন কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন হয়েছে। এখন আমি এখানে আবার আরেকটা রিসার্চ করব। রিসার্চ কি জানেন? আমি দেখব যে গ্রামার থেকে কয়টা কোশ্চেন হয়েছে আর মেমোরাইজিং থেকে কয়টা কোশ্চেন হয়েছে। আচ্ছা গ্রামার থেকে 1 2 3 4 4 4 5 6 7 7টা কোশ্চেন পেয়েছেন হচ্ছে গ্রামার থেকে, আর মেমোরাইজিং থেকে পাবেন হলো 11টা, লিটারেচার সাহিত্য থেকে পাবেন 2টা। সাহিত্য থেকে কয়টা আসছে? 2টা। এইবার আপনারাই বলেন কোনটার উপরে ফোর্স দিবেন, ঠিক আছে? কোনটার উপরে ফোর্স দিবেন বলেন? গ্রামারে 7 মাত্র, মেমোরাইজিং 11, সাহিত্যে 2, কোনোটাই বাদ দেওয়া যাবে না 20টা কোশ্চেনের মধ্যে। এই জন্য সবগুলো অধ্যায় বা সবগুলো টার্মস পড়তে হবে। এখন কোথায় বেশি পড়বেন? বেশি পড়বেন মেমোরাইজিংয়ে, তার চেয়ে একটু কম পড়বেন গ্রামারে, তার চেয়ে একটু কম পড়বেন সাহিত্যে। ক্লিয়ার? তার মানে এইটা একটু স্ক্রিনশট দেন। প্রাইমারির জন্য এই অধ্যায়গুলো আপনার পড়া খুবই জরুরি। তানিয়া এক্সপার্ট বইয়ের কথা বলেছেন, রাইট। এক্সপার্ট বানানটা ঠিক রাখবেন আগে, বানান না করতে পারলে হবে। EXPERT, এক্সপার্ট। সো এই বইটার দাম 580 টাকা, কুরিয়ার খরচ সহ। জাস্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার হোম ডেলিভারি বাসায় দিয়ে দেব, ডোর স্ট্যান্ড, দরজার সামনে দাঁড়াবে, আপনি শুধু টাকা দিয়ে বইটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই হলো গবেষণা। এখন আপনারা বলেন পুরো ক্লাস যারা করলেন, পুরো ক্লাসে কার কয়টা অ্যান্সার হয়েছিল? কার কয়টা অ্যান্সার হয়েছিল কমেন্ট করতে ভুলবেন না। সো পুরো ক্লাসের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সকল পরীক্ষার জন্য সাথে রাখবেন এক্সপার্ট ইংলিশ, ঠিক আছে?
সাথী বিশ্বাস সহ যারা ক্লাসে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।